This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে উপনির্বাচন চলছে, পাশাপাশি ট্যাব দুর্নীতির নানান অভিযোগ সামনে আসছে। ভাতপাড়ায় শুট আউট, একাধিক খবর ঘটে গিয়েছে। সব খবর নিয়ে তিনটের নিউজ রুম লাইভ শুরু করছি। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে আমি মঞ্জিরা। নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। তিনটের নিউজ রুম লাইভ মানে সব খবরের লেটেস্ট আপডেট। তিনটে নিউজ রুম নিয়ে আমি চয়নিকা রয়েছি নিউজ ডেস্ক থেকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দেখুন APS বা আধার জালিয়াতি কিভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল সবার মনে, আর এবার ট্যাবের টাকা জালিয়াতি হচ্ছে। দেখুন যে বিষয়টা আমাদের নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে চোপড়া। বারবার করে চোপড়া এপিসেন্টার হয়ে যাচ্ছে। আধার কাণ্ডেও আমরা দেখেছিলাম যে এই চোপড়াতে কিভাবে আতঙ্ক হয়ে উঠেছিল দুর্বৃত্তদের। এবার সেই চোপড়া থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। বারবার করে চোপড়া এই দুর্বৃত্তদের সেফ হেভেন হয়ে যাচ্ছে কি কারণে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এই যে ট্যাব দুর্নীতির যে তথ্য, সেই তথ্য ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসছে। এমনকি কলকাতার সরসুনা থানায় একটি অভিযোগ গতকাল জমা পড়ে একটি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানকার 31 জন পড়ুয়া, তাদের যে ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা তারা পাননি। এমনকি পরবর্তীতে যখন অভিযোগ দায়ের হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, সেই অভিযোগের ভিত্তিতে যখন কলকাতা পুলিশ তদন্তে নামে গোয়েন্দা শাখার আধিকারিকরা, তারা যেটা জানতে পারেন যে সেই ট্যাবের টাকা, যেটা দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের চোপড়ায় দুই ব্যক্তি, শরীফুল ইসলাম এবং কৃষ্ণপদ বর্মন, এই দুজন ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গেছে। এবং সেই তথ্য পাওয়ার পরেই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা কলকাতা থেকে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং গতকাল রাতেই এই দুই ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে আজকে উত্তর দিনাজপুরের চোপড়ার ইসলামপুর যে আদালত রয়েছে সেখানে পেশ করা হবে এবং তাদেরকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এবং এখানে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এই যে দুজন ব্যক্তি যাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পৌঁছেছিল, তারা কি এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন, নাকি তাদের অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল এই দুর্নীতির টাকা সাইফুন করার জন্য বা সরিয়ে ফেলার জন্য? কারণ ইতিপূর্বে আমরা বিভিন্ন সাইবার ক্রাইমের ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন ভাড়াটে অ্যাকাউন্ট ব্যবহার করেন জালিয়াতরা। এক্ষেত্রেও কি ঠিক একই পন্থা বা একই কায়দায় এই জালিয়াতি হয়েছে? কারণ শুধুমাত্র যে এই যে চোপড়াতে এই যে দুজন গ্রেপ্তার হলো তা কিন্তু না, এর আগেও কিন্তু আরো গ্রেপ্তার হয়েছে এই ট্যাব দুর্নীতির টাকা পৌঁছে যাওয়া বা এই ট্যাব দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। অর্থাৎ সব মিলিয়ে মোট 4 জনকে ওই চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। বারবার করে চোপড়ায় কেন, এটাই সবথেকে বড় প্রশ্ন থাকছে। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। উত্তর দিনাজপুরের পাশাপাশি চোখ রাখতেই হয় মালদার দিকে। তার কারণ গত দুদিনে এই ট্যাব কেলেঙ্কারির টাকা নিয়ে সব থেকে বেশি ধরপাকড় যে দুটি জেলায় হয়েছে, তার মধ্যে একদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর চোপড়া, অন্যদিকে মালদা। আজ মালদায় নতুন করে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর প্রথম থেকেই একটা প্রশ্ন TV9 তুলছিল, তবে কি সর্ষের মধ্যেই ভূত? আর সেই তত্ত্বই কিন্তু এবার সামনে আসছে। তার কারণ এই ঘটনায় এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ যে 4 জন নতুন করে গ্রেফতার হলো তার মধ্যে কে রয়েছেন? একজন শিক্ষক রয়েছেন। তাহলে তার প্রশ্ন নিয়ে তো ভূমিকা উঠছেই, হ্যাকাররাই কি হ্যাক করছিল নাকি সর্ষের মধ্যেই ভূত ছিল? জানবো। মালদা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ। হ্যাঁ, দেখো, এখানে টোটাল 5 জন গ্রেপ্তার হয়েছে। গত সোমবার হাসান আলী নামে একজনকে গ্রেপ্তার করায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ, এবং তারপরেই আজকে আরও 4 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদের মধ্যে একজন কম্পিউটার শিক্ষক রয়েছেন। এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, যা না বললেই নয়, এই 5 জনেরই কিন্তু আলাদা করে সাইবার ক্যাফে রয়েছে। এবং যে শিক্ষক যে গ্রেপ্তার হয়েছেন, কম্পিউটার শিক্ষক, তারও একটা সাইবার ক্যাফে রয়েছে এবং তিনি সেই এলাকার একজন প্রভাবশালী তৃণমূল নেতার খুব ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যে এই যে শিক্ষক যারা নিয়োগ হয়েছেন, কম্পিউটার শিক্ষক, এই নিয়োগের নিয়েও কিন্তু বিস্তর গরমিল রয়েছে, যা স্বাভাবিকভাবে হয় নিয়োগ, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সেটা না ব্যতিক্রম। কারণ এই যেখানে যারা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলোতে যারা কম্পিউটার শেখান, পাশাপাশি তারা আবার ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করেন এবং কম্পিউটারের যা কাজকর্ম স্কুলের সেইগুলোও তারাই দেখেন। এই জন্যই পুলিশের নজর বরাবর এই যারা শিক্ষক রয়েছেন, কম্পিউটার যারা কাজ করেন, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তাদের উপর পুলিশের নজরদারি ছিল। এবং বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। শুধু পূর্ব বর্ধমানের কেসই নয়, মালদাতেও এরকম 3টি ব্লকে বহু স্কুল, 1500 বেশি স্টুডেন্টের
টাকাও কিন্তু একই রকমভাবে গায়েব হয়েছে। সেখানে ইতিমধ্যেই পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরা তদন্ত করছেন এবং সেক্ষেত্রেও এই ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব। ধন্যবাদ আপাতত শুভতোষ তোমাকে। একদিকে যখন উত্তর দিনাজপুর, অন্যদিকে মালদার কথা আপনাদেরকে বললাম। শুধুমাত্র এই দুটো জায়গায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে। ট্যাব দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বিড়ম্বনায় মুর্শিদাবাদের স্কুলগুলো। এবার মুর্শিদাবাদের কথা বলি। ট্যাবের টাকা পড়ুয়াদের খরচ না করার নির্দেশ স্কুল পরিদর্শকের। ছাত্রছাত্রীদের এমনই নির্দেশ দিয়েছেন স্কুল পরিদর্শক। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী ট্যাবের টাকা খরচ করে ফেলেছেন। তো ট্যাব নিয়ে বেনিয়মে তদন্ত চলছে, তাই সতর্ক শিক্ষা দপ্তর। মালদা থেকে এক সাইবার ক্যাফে মালিক গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই। সাইবার ক্যাফে মালিক নিয়ে বৈঠক বেলডাঙ্গার বিডিওর। বৈঠকে ডাক বাংলা সহায়তা কেন্দ্রের ব্যবসায়ীদেরও। ডিআই সাহেব একটা চিঠি করেছেন ব্যাংকগুলিকে রিভার্স উইথড্রলের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেই অ্যাকাউন্টটাকে ড্রাই করে দিয়েছে, তুলে দিয়েছে টাকা। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনও আমরা জানি না। আমাদের ডিআই সাহেবের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে উনি এই ব্যাপারটা কনভে করতে বলেছেন ছাত্রছাত্রীদেরকে, যাতে টাকাটা তারা ব্যবহার না করে, সেই হিসেবে আমরা জানিয়েছি। এই যে রাজ্যের দিকে দিকে ট্যাব কেলেঙ্কারির বিষয়টা সামনে আসছে, যোগসূত্র কোথায় বলুন তো? চোপড়া, আসানসোল, বৈষ্ণবনগর। এই ট্যাব কেলেঙ্কারিতে ধরপাকড়ের বেশিরভাগ হচ্ছে এই এলাকাগুলো থেকে। কিন্তু কেন এই এলাকা, মানে এই চোপড়ার মতো জায়গায় এত বারবারন্ত কি কারণে? ভিন রাজ্য সংলগ্ন দেশের সঙ্গে এই এলাকাগুলির দূরত্ব অনেকটাই কম, মানে এক্ষেত্রে অনেকটাই ইম্পর্টেন্ট ভৌগোলিক অবস্থান। দেখুন, চোপড়া থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, চোপড়া থেকে বাংলাদেশের মিরগড়ের দূরত্ব মাত্র 46.6 কিলোমিটার। চোপড়া থেকে আবার বিহারে যেখানে জামতারা গ্যাংয়ের উল্লেখ পাওয়া যায় এই রাজ্যের ক্ষেত্রে, সেই বিহারের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। চোপড়া থেকে নেপালের মেচিনগরের দূরত্ব 60 কিলোমিটার। তার মানে সহজেই এই চোপড়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এই দুর্নীতির জাল ছড়িয়ে দেওয়া সম্ভব। আসানসোল থেকে ঝাড়খণ্ডের জামতারার দূরত্ব আবার মাত্র 40.6 কিলোমিটার। জামতারা হলো সেই জায়গা যে কথাটা বলছিলাম আপনাদের, যে গোটা দেশের ত্রাস সেই জায়গা। মালদার বৈষ্ণবনগর থেকে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ 68 কিলোমিটার দূরে। বৈষ্ণবনগর থেকে বাংলাদেশের শাহবাজপুরের দূরত্ব আবার 28.9 কিলোমিটার। তার মানে সহজেই এখানে যাতায়াত করা যায়, এটা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই। সাইবার ক্রাইম কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠছে জামতারা গ্যাং। এই জামতারা গ্যাংয়ের প্রসঙ্গ ট্যাব কেলেঙ্কারিতে কিন্তু মন্ত্রী ব্রাত্য বসুর গলাতে উঠে এসছে। জামতারা এই যে জায়গাটি, যেটা বারবার করে দেশের ত্রাস, এই সাইবার দুর্নীতির দেশের ত্রাস, এই জামতারা কিন্তু আসানসোল থেকে মাত্র 40.6 কিলোমিটার দূরত্ব। ফলে এই কম দূরত্ব কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। ফলে এই তিনটে এপিসেন্টার অর্থাৎ চোপড়া, আসানসোল, বৈষ্ণবনগর, এইখান থেকে যে ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে, এই টাকাগুলো সাইফন করে এই করিডোরগুলোর মাধ্যমে এই নেপাল, বাংলাদেশ বা প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ডে পৌঁছে যাচ্ছে না। তো তদন্তকারীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে তদন্ত শুরু করেছে যে ভিন রাজ্যে, ভিন দেশে এই ট্যাবের টাকা পাচার হয়ে যাচ্ছে না। তো ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রক্তিম ঘোষ, TV9 বাংলা, কলকাতা। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের পর এবার খবর পাচ্ছি আমরা এই মুহূর্তের ব্রেকিং, হাওড়াতেও ট্যাবের টাকায় দুর্নীতি। জেলার প্রায় 30টি স্কুলের 124 জন পড়ুয়ার ট্যাবের টাকা গিয়েছে অন্য অ্যাকাউন্টে। উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ এবং ঘুষুরি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বহু ছাত্রছাত্রী প্রতারণার শিকার হয়েছেন, মানে তারা টাকা পাননি। কি জানা যাচ্ছে, স্কুল কর্তৃপক্ষ কি বলছেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত, কি জানতে পারছি আমরা? দেখো, একেবারেই আমরা যখন এই খবর পাই, আজকে হাওড়া সিটি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই স্কুলের যে প্রধান শিক্ষক, তারা মূলত যেটা জানা যাচ্ছে যে হাওড়া যে 30টি স্কুলের 124 জন ছাত্রছাত্রী, যার মধ্যে তুমি যেটা বললে ঘুষুরির হনুমান হাই স্কুল থেকে শুরু করে সালকিয়ার বিদ্যাপীঠ, এছাড়াও মধ্য হাওড়ার আরো বেশ কয়েকটি স্কুল, টোটাল 124 জন ছাত্রছাত্রী, তাদের এই টাকা তারা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের যে নিয়ম, সেই নিয়ম মাফিক কিন্তু স্কুলের প্রধান শিক্ষকরা সেইভাবে রেজিস্টার করেছিলেন। এবং তারপরে এই টাকা, এই ছাত্রদের যে টাকা, ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বা সাইবার হ্যাকিং হয়েছে, এমনটাই অভিযোগ করছেন প্রধান শিক্ষকরা। তারা কিন্তু হাওড়া সিটি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে
যেটা জানানো হচ্ছেন যে তারা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু সেই স্কুলের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টা প্রশাসনের আরো একাধিক স্তরেও কিন্তু জানানো হচ্ছে। সুব্রত, ধন্যবাদ। এবার শিশু পাচার চক্র, বিহারের শিশু বাংলায় বিক্রি। হ্যাঁ, অভিযোগ তেমনটাই। যে খবর সামনে আসছে যে বিহার থেকে শিশু বাংলায় পাচার হচ্ছিল, এমনটাই অভিযোগ সামনে এসছে। এবং এই চক্রের পান্ডা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে শালিমার স্টেশনের বাইরে থেকে। কিন্তু এই চক্র কিভাবে এতটা অ্যাক্টিভ বাংলায়, কিভাবে কাজ করছিল এই চক্র, কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, সরাসরি। সুজয়, দেখো, মূলত ফেসবুক গ্রুপের মাধ্যমে এই চক্রটি কাজ করছিল এবং ফেসবুকে এই মানিক হালদার নামে যে ব্যক্তি রয়েছে, যে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে, সে এই ফেসবুক গ্রুপটা খোলে এবং ফেসবুক গ্রুপটা খোলার পর বিভিন্ন দম্পতিদের সেই গ্রুপে অ্যাড করানো হয় এবং দম্পতিরা যদি কেউ সন্তান কিনতে চান বা নিঃসন্তান দম্পতি যদি সন্তান নিতে চান, তখন ওই ফেসবুক পেজে তারা লিখতেন এবং সেই অনুযায়ী মানিক তাদের সঙ্গে যোগাযোগ করত। প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ তারা ছেলে চাইছে না মেয়ে চাইছে, সেই অনুযায়ী টাকা দিতে হতো এবং টাকার অ্যাডভান্স 50% অ্যাডভান্স দিয়ে দেওয়ার পর সেই টাকা পাওয়ার পর কিন্তু বিহারে যোগাযোগ করতো এই মানিক। বিহারে যোগাযোগ করার পর সেখান থেকে যখন একটা গ্রিন সিগন্যাল আসতো, তারপর তারা স্বামী স্ত্রী সেজে, অর্থাৎ মানিকের সঙ্গে মুকুল বলে যে গ্রেফতার হয়েছে, তারা স্বামী স্ত্রী সেজে পৌঁছে যেত বিহারে। সেখান থেকে বাচ্চা কিনে নিয়ে আসতো কলকাতায়। সেখান থেকে তারপর যে দম্পতিরা টাকা দিয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হতো বাচ্চাটিকে। তারপর তারা কিন্তু আবার নিজেদের মতো আলাদা হয়ে যেতেন। তাদের এই ক্ষেত্রে নির্দিষ্ট দর ছিল, 3 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত দরে বাচ্চা বিক্রি করেছে এবং এখনো পর্যন্ত এই মানিক হালদার জেরায় স্বীকার করেছে যে 50টির বেশি বাচ্চা বিক্রি করেছে শুধুমাত্র এ রাজ্যে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও এদের জাল, দক্ষিণ ভারতেও এদের জাল ছড়িয়ে রয়েছে বলে সিআইডি জানতে পেরেছে। এবং এই যে 3 থেকে 12 লক্ষ টাকা, মানে একাধিক জায়গায় এই চক্র বেশ অ্যাক্টিভ। অবশ্যই আমাদের নজর থাকবে সব আপডেট দিকে। ধন্যবাদ।